আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোতোয়ালি থানা এলাকায় সংগঠিত একটি লোমহর্ষক বা চাঞ্চল্যকর হত্যা মামলা সম্পর্কে ব্রিফিং করব। এই ব্রিফিং অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন লালবাগ ডিভিশনের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুর, যিনি এই ঘটনাটি রহস্য উদ্ঘাটনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সকল আভিযানিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। ঘটনাটি সূত্রপাত হয় 6 ডিসেম্বর সকাল 8টার দিকে। ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ি আছে ওখান থেকে একজন পুলিশ সদস্য আমাদের কোতোয়ালি থানায় ডিউটি অফিসারকে টেলিফোন মারফত জানায় যে ঢাকা মেডিকেল কলেজে একজন প্রাপ্তবয়স্কা মহিলার লাশ আছে এবং সেই লাশটি কোনো একজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে হসপিটালে ভর্তি করে এবং হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদের ভিত্তিতে আমরা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে একটি ঢাকা মেডিকেল কলেজে যাই এবং একটি লাশের যে সকল পুলিশি আনুষ্ঠানিকতা আছে তদন্তে সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডিকে আমরা বিষয়টি জানাই। তারা আসে, তারা বিভিন্ন বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ করে ওই সময়ে যে লাশ বা মৃত ব্যক্তি, ওই লাশের সাথে একটি ছোট বাচ্চা ছিল, আনুমানিক বয়স 7 বছর হবে তার। এছাড়া আর কাউকে আমরা পাইনি। আমরা তার বায়োলজিক্যাল বিভিন্ন স্যাম্পল পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করি। পরিচয় জানা যায় ওই স্যাম্পল অনুযায়ী, বায়োলজিক্যাল স্যাম্পল অনুযায়ী তার পরিচয় জানা যায়। তার নাম মাধুরী বিশ্বাস, তার গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি খুলনা জেলার তেরোখাদায় এবং বাবার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায়। তার বাবার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। পরবর্তীতে আমরা তার আত্মীয় স্বজনকে খবর পাঠাই, তারা ঢাকায় আসে। ঢাকায় আসার পরে তারা ওই হত্যা সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি এবং আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তারদের সাথে কথা বলে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার কোনো কনক্লুশনে আসতে পারিনি। তখন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কোতোয়ালি থানায় তার ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। কেন এটা কি স্বাভাবিক মৃত্যু না অন্য কোনো হত্যা এই বিষয়টা আমরা কোনো কনক্লুশনে আসতে পারছিলাম না তখন। যাই হোক, তবে আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল, একটা মানুষকে অজ্ঞাত কোনো ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো, বলা হচ্ছে সদরঘাট থেকে নিয়ে এসছে, এটাই সত্য কিনা। যে পুলিশই আমাদের যেই একটা মন, সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল। পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি এবং জানা যায় এই মাধুরী বিশ্বাস তার শ্বশুরবাড়ি যে খুলনা তেরোখাদা এলাকায়, ওখানে বসবাস করতেন তার স্বামীর সাথে। তার স্বামী পিঙ্কু মজুমদার সাথে এখন থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি বাচ্চা 7 বছর বয়স্ক, মেয়ে বাচ্চা, যার নাম শ্রেষ্ঠা। তো ওখানেই বসবাস করছিল। এর পরবর্তীতে আমরা যখন এই অপমৃত্যু মামলাটি তদন্ত শুরু করি, আমরা বিভিন্ন দিক যাচাই বাছাই করছিলাম। যে তার পরিবারের সাথে কথা বলে জানা যায় সে 28 তারিখ রাতে, 28 তারিখ দিনের 28 তারিখ সকালবেলা খুলনা থেকে শ্বশুরবাড়ি থেকে বের হয়, বাবার বাড়ি বাগেরহাট যাবে এই উদ্দেশ্যে। কিন্তু এর মধ্যে সে আর তার বাবার বাড়ি যায়নি।
তখন তারা তাকে খোঁজাখুঁজি করে তারাও কোনো সন্ধান পায়নি, তার যে রেগুলার ফোন নাম্বারটি ছিল ওই ফোন নাম্বারটিও বন্ধ ছিল। এতে করে তারাও বিচলিত হয়ে পড়ে। আমরা পরবর্তীতে যখন তার বিষয়ে আরও খোঁজখবর নিতে থাকি, যাচাই বাছাই করতে থাকি, তার ব্যবহৃত যে ফোন বা অন্যান্য ডিভাইস ছিল ওগুলোকে আমরা আমাদের তদন্তের আওতায় নিয়ে আসি। তখন দেখা যায় সে খুলনা থেকে যে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে বাগেরহাট না গিয়ে সে বরিশাল চলে যায়। তখন আমরা এটা আমাদের মনে আরো সন্দেহ থেকে সে বরিশাল কেন গেল। পরবর্তীতে আমরা তার বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে একটা লোকের সন্ধান পাই, যার বাড়ি পটুয়াখালী এলাকায়, এবং তার নাম হলো বিধান দাস, পিতা নিত্যরঞ্জন দাস, পটুয়াখালী 10 মিনা এলাকায়, থানা এলাকায় তার বসবাস, ওখানে তার স্থায়ী ঠিকানা। আমরা তার সন্ধান পেয়ে তার বিষয়ে অনুসন্ধান শুরু করি এবং গত 17 তারিখ রাত্রে তাকে আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলি। কথাবার্তায় জানা যায় এই বিধান দাস, তার বয়স আনুমানিক 25 বছর হবে। সে বালি কাটার যে জাহাজ, ওই জাহাজে কাজ করে এবং তার কোনো একজন বন্ধুর কাছ থেকে, সে স্পষ্ট বলতে পারেনি কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে, একটি ফোন নাম্বার পায়, যেই ফোন নাম্বারটি ছিল মাধুরী বিশ্বাসের। তো ওই ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্ক শুরু হয় এখন থেকে 4 থেকে 5 মাস আনুমানিক আগে, এবং এটা ফোনের যোগাযোগ, ফোনের কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এই প্রেমের সূত্র ধরে বিধান দাস বিভিন্ন সময় মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিত। এটা জোর জবরদস্তি করে নিত বিষয়টা তা না। তো বিধান বলেছে সে মাধুরী তাকে বিভিন্ন সময় টাকা দিত তার দাদিকে চিকিৎসার জন্য, কিংবা তার কোনো কাজে লাগলে তাকে দিত। এই পরিমাণগুলো 3000, 2000 এইরকম পরিমাণ আর কি, এবং কয়েকবার সে নিয়েছে, 3-4 বার নিয়েছে এরকম সে বলেছে। সম্পর্কটি যখন এরকম 4-5 মাসে গড়ায়, তখন মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করার জন্য। এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছে, অন্যদিকে বিধান দাস অবিবাহিত এবং তার ফ্যামিলির বড় সন্তান। তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। এক পর্যায়ে অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো, আমার সাথে দেখা করো। এবং তার কথায় বিধান দাস বরিশালে আসে এবং বরিশালে এসে তার সাথে দেখা করে, এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে। এটা হলো 28 তারিখ রাতে। 28 তারিখে রাতে তারা একসাথে হোটেলে রাত্রি যাপনের পর 29 তারিখ সকালবেলা বিধান তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে চলে যায়। যাওয়ার আগে সে বলে যায় যে আমি আবার আসবো, তোমার সাথে আবার দেখা হবে, আমার দাদির চিকিৎসার বিষয় আছে, তাকে চিকিৎসার জন্য আমি বরিশাল আনতে পটুয়াখালী চলে যাচ্ছি। এবং তার কথা মতে সে তার দাদিকে এনে বরিশালে 2-3 দিন চিকিৎসা করে আবার চলে যায়। এদিকে মাধুরী বিশ্বাস 4 তারিখ পর্যন্ত ওই হোটেলে অবস্থান করে বরিশালে, এবং 4 তারিখ সকালবেলা সে আবার বরিশাল থেকে পটুয়াখালী চলে যায়। পটুয়াখালী কালাইয়া নামক একটা নদী বন্দর আছে, এটা বাউফল থানাধীন।
ওই কালাইয়া বন্দরে প্রথমে পটুয়াখালী বাউফল হয়ে ওই কালাইয়া বন্দরে চলে যায়। আর কালাইয়া বন্দর থেকে 10 মিনা অর্থাৎ বিধান দাসের বাড়িটি খুব নিকটবর্তী। তখন বিধানকে সে বলে, আমি কালাইয়া বন্দর চলে আসছি, তুমি আসো এখানে। তো বিধানও তার কথায় ওখানে চলে আসে এবং তারা একসাথে 4 তারিখ বিকালবেলা লঞ্চ যুগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেহেতু বিধান দাস মাধুরী বিশ্বাসকে বিয়ে করবে না, কিন্তু মাধুরী বিশ্বাসের কাছ থেকে একটা বিয়ের চাপ ছিল, তখন বিধান মাধুরীকে যাতে তাকে স্থায়ীভাবে কোনো চাপ প্রয়োগ করতে না পারে এরকম একটা পরিকল্পনা আসছিল। এবং সেই পরিকল্পনা মোতাবেক সে যখন একযুগে লঞ্চে আসবে এই বিষয়টি জানতে পারে, তখন 10 মিনা থেকে সে স্থানীয় একটি দোকান থেকে 1 বোতল কীটনাশক, যেটা বিষক্রিয়া অত্যন্ত মারাত্মক এবং খেলে মানুষ মারা যায়, এইরকম একটি কীটনাশকের বোতল, তার কথা মতো এটা ঘাস মারার ঔষধ, এটা ক্রয় করে সে লঞ্চে ওঠে এবং তার পরিকল্পনা হলো রাতে এটা মাধুরী বিশ্বাসকে সে সেবন করাবে যাতে মাধুরী বিশ্বাস মারা যায়। পরিকল্পনা মোতাবেক তারা একসাথে লঞ্চে ওঠে বিকাল 5টার আনুমানিক 4টার দিকে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবং যাত্রাপথে রাতের একটা সময়ে সে পানির বোতলে এই কীটনাশকটি মিশিয়ে দিয়ে মাধুরী বিশ্বাসকে এটি সেবন করতে উৎসাহিত করে এবং বলে যে এটা পানি, এটা খাও। এবং আরো বলে যে তোমার তো গ্যাসের সমস্যা আছে আমি জানি, তুমি এটা খেলে তোমার এটার মধ্যে কিছু ঔষধ জাতীয় একটা মিশানো আছে, এই গ্যাসের ওষুধ, তুমি এটা খেলে তোমার গ্যাসের সমস্যা দূর হবে। তখন মাধুরী বিশ্বাস নিজেও খায় এবং তার মেয়েকেও ওই পানিটি পান করায়, কীটনাশক মিশ্রিত পানিটি। বিধান দাসের কথা মতে এই ঔষধ খাওয়ার পর তাদের মধ্যে কিছু শারীরিক প্রতিক্রিয়া শুরু হয়, তারা লঞ্চে একাধিকবার বমি করে এবং কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এবং এই অবস্থায় তারা ভোর 5টার দিকে সদরঘাটে আসে এবং সদরঘাটে লঞ্চ থেকে তারা একসাথে নেমে ঘাটে অবস্থান করে এবং তাদের জন্য খাবার এবং ঔষধ এই জাতীয় কিছু আনবে একথা বলে বিধান দাস ওখান থেকে চলে যায়। এবং আমরা ধারণা করছি যে ওই চলে যাওয়ার পরই সে এখানে অসুস্থ হয়ে পড়লে কেউ একজন তাকে হসপিটালে নিয়ে যায়। আমাদের অনুসন্ধানে ওই বিষয়টিও আমরা চেষ্টা করছি খুঁজে বের করার, যে কে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, ওটাও আমরা বের করার চেষ্টা করছি। এবং ওই দিনই রাতের কোনো একটা সময়ে মাধুরী বিশ্বাস হসপিটালে মারা যায় এবং পরদিন তো আমরা সংবাদ পেয়েছি, এটা আমি বললাম, যার ফলশ্রুতিতে মামলা হয়েছে পরবর্তীতে। এবং গত 14 তারিখে এর মধ্যে যে তার মেয়ে শ্রেষ্ঠা এবং তার লাশ তার আত্মীয় স্বজন এসে শনাক্ত করে তাকে নিয়ে তাকে তার বাবার বাড়ি এলাকায় দাফন করে। এবং 14 তারিখে আমরা সংবাদ পাই তার আত্মীয়র মাধ্যমে যে তার যে মেয়ে শ্রেষ্ঠা 7 বছর বয়সী, সেও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এবং যখন আমরা এই বিষয়টি জানতে পারি এবং জেনে আমরা তার পরবর্তীতে বিধান দাসকে গ্রেফতার করি এবং বিধান দাস, আমি এতক্ষণ যা বললাম আসলে এটা বিধান দাসেরই জবানবন্দি। তো এই প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আমরা এই হত্যা মামলা রুজু হয়েছে এবং হত্যা মামলাটি আমরা এখন তদন্ত করছি এবং বিধান দাস এই মুহূর্তে জেল হাজতে আছে। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে এতটুকু, যদি আপনাদের কিছু জানা থাকে। পরিচয়টা কি এবং কি ধরনের কীটনাশক, সেই কীটনাশকের নাম বা কোনো
পাওয়া গেছে কিনা, এবং একই সাথে বলবেন যে তার মেয়ে যে মারা গেছে তার মেয়ের আসলে এখন কতক্ষণ পরে একই সাথে কিনা, বা তার দাফন কখন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলেছি বিধান দাস বালিকাটার যে জাহাজ, তার গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনা থানা এলাকায় গাছানি গ্রামে। তার বাবার নাম নিত্যরঞ্জন দাস। সে বালিকাটার যে জাহাজ, কেউ বলগেট বলেন, অনেকে আমরা বলগেট বলি, বলগেটে চাকরি করে 13,000 টাকা মাসিক বেতনে। এটা আমরা দুঃখিত, এই ধরনের কোনো পরিচয় আমরা তার পাইনি এবং সেও এই বিষয়ে আমাদেরকে কিছু বলেনি। আর শ্রেষ্ঠা মাধুরী বিশ্বাসের যে মেয়ে 7 বছর বয়সী, মাধুরী বিশ্বাস তো মারা গেল 6 তারিখে, 5 তারিখে রাতে, আর শ্রেষ্ঠা মারা গিয়েছে 14 তারিখে গোপালগঞ্জ হসপিটালে, এবং তার দাফন হয়েছে তেরোখাদাতেই। সঠিক। ধন্যবাদ আপনাকে। আমরা সবই পেয়েছি। আর ওটা বরিশালে বিসমিল্লা হোটেল নামে একটা, এটা হলো হসপিটালের নিকট, বরিশাল মেডিকেল কলেজের নিকটবর্তী বিসমিল্লা হোটেল নামে একটা হোটেল আছে, একটা বিসমিল্লা বোর্ডিং। এটা হলো আপনার খুব সস্তা, 300-350 টাকা রুম ভাড়া, এরকম একটা বোর্ডিং। ওখানে তারা ছিল একদিন একসাথে, 28 তারিখে রাতে ছিল, আর 3 জনই একসাথে ছিল। আর মাধুরী তার মেয়েকে নিয়ে 4 তারিখ সকাল পর্যন্ত ছিল। আর যেটা বললেন যে শ্রেষ্ঠা কিভাবে গোপালগঞ্জে গেল, সেটা হলো আমাদের এখানে যখন আমরা 5-6 তারিখে সকালবেলা আমরা বিষয়টা, মাধুরীর লাশ আমরা ঢাকা মেডিকেলে পেলাম, তখন তার বায়োলজিক্যাল যে স্যাম্পল, যে পরীক্ষা নিরীক্ষা, সেটার মাধ্যমে তো আমরা পরিচয় জানতে পেরে তার আত্মীয় স্বজনকে খবর দিই। তারা আসার পর তার লাশ এবং বাচ্চাকে নিয়ে তারা চলে যায়। মেয়েটা তখন অসুস্থ মনে হয়েছে, আবার অনেকটা এরকম মনে হচ্ছে সারা রাত্রে হয়তো ঘুমায়নি, লঞ্চে ছিল, এটারও হতে পারে একটু ঘুম ঘুম ভাব, এরকম একটা অসুস্থতা তার মধ্যে লক্ষ্য করা গেছে। শ্রেষ্ঠাও স্যার ভর্তি ছিল ঢাকা মেডিকেলে। হাসপাতালে লাশ নিয়ে যাওয়ার সময় স্যার শ্রেষ্ঠাকে ওর পরিবার নিয়ে যায় ওখানে ট্রিটমেন্ট করা। সেটাই, শ্রেষ্ঠাকে তখন তার আত্মীয় স্বজনই নিয়ে যায় সাথে করে তাদের হসপিটাল থেকে। হ্যাঁ, দুজনকে, মা মেয়ে দুজনকে টার্মিনাল থেকে নিয়ে গিয়েছিল। না, এটা আমরা তখন তার যে অসুস্থতার যে ধরনটা ছিল, আত্মীয় স্বজন তাকে এক ধরনের ইয়ে করে নিয়ে গিয়েছে তাদেরকে, এটা আমরা যতটা জানতে পেরেছি। না, এই ধরনের কোনো কিছু আমরা জানতে পারিনি, এবং বিধানকে আমরা এই বিষয়ে বারবার জিজ্ঞাসা করেছি, সেও এই বিষয়ে তাকে, এবং শ্রেষ্ঠাকে সে অনেকটা আদর করত, বা বাবা মেয়ে এই 4-5 মাসে তাদের মধ্যে এরকম সে কিছু কথাবার্তা আমাদেরকে বলেছে, যে তারা আছে তাকে মেয়ের মতোই দেখতো, এবং এই বিষয়ে সে কোনো কিছু আমাদেরকে বলেনি বা জানা যায়নি। মেয়ের সাথে, মাধুরীর সাথে তার হাজবেন্ডের সম্পর্ক কিন্তু এখনো আছে, তারা হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক এখনো আছে, এবং তারা সর্বশেষ যে 28 তারিখে থেকে খুলনা থেকে তার বাবার বাড়ির উদ্দেশ্যে গেল, তখন কিন্তু তার হাজবেন্ডের বাড়ি থেকেই সে রওনা দিয়েছে মেয়েকে নিয়ে, মেয়েকে নিয়ে সে রওনা দিয়েছে বাবার বাড়িতে যাবে বলে। এবং তার যে হাজবেন্ড পিঙ্কু মজুমদার, সে কিন্তু এই যে দ্বিতীয় যে মামলাটা হয়েছে, হত্যা মামলাটা, এই মামলার বাদীও হয়েছে। মামলা তো অপমৃত্যু মামলা প্রথমে হয়েছে, পরবর্তীতে হত্যা মামলা হয়েছে। এইরকম স্পষ্ট কিছু আমরা এখনো জানতে পারিনি। বিষয়টা আমি একটু স্পষ্ট করে বলেছি শুরু থেকেই, অপমৃত্যু মামলাটা যখন হয়েছে তখন আমরা একটা অ্যাঙ্গেলে আমরা এটা তদন্ত করেছি,
এখন এটা হত্যা মামলা, তখন আমরা এই বিষয়ে এখন আমরা অনেক কিছু আরেকটু গোছানো। স্বামীর প্রতিক্রিয়া, তাদের মধ্যে তেমন কোনো কিছু জানা যায়নি। স্বামী তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটা বলেছেন, না আমাদের সাথে এমন কোনো কিছু ছিল না যেটা সে চলে যেতে পারে বা এরকম কিছু ছিল না। এটা সে আমাদেরকে কিছু বলে, সে জানতো না। এবং এটা হলো ইন্টারেস্টিংলি, আমি তো বলেছি আমার ব্রিফিংয়ে যে তারা যে সে যখন খুলনা থেকে বরিশাল চলে যাবে তো বাগেরহাটে, সে না যে বরিশাল চলে যায়, তখন তার যে রেগুলার ফোন নাম্বার, সেই ফোনটাও সে বন্ধ রেখেছিল, অন্য আরেকটা ফোন ইউজ করতো। জি, মেয়ের সাথে আপনারা কথা বলছেন? হ্যাঁ, আমরা মেয়েটার সাথে কথা বলেছি। তখন মেয়েটা কোনো কিছু বলতে পারছিল না, সে শুধু তার মায়ের নাম মাধুরী এতটুকুই বলতে পেরেছে আমাদের কাছে। ওই বন্ধুকে সে স্পষ্ট কিছু বলতে পারেনি কার কাছ থেকে পেয়েছে, কোনো একজন বন্ধুর কাছ থেকে পেয়েছে। তাই এখন এগুলোই আসলে আমাদের তদন্তের বিষয় এখন, যে আমরা শুধু বিধান এই দায় স্বীকার করেছে কোর্টে এবং তার দায়, আমরা এটাকে সীমাবদ্ধ থাকতে চাই না। তদন্ত ফোনে কথোপকথন হয়েছে, এরকম কোনো ফোন আলাপ হয়েছে? ফোন আলাপের আমরা সরাসরি ভয়েস কল, আমরা ভয়েস রেকর্ড আমরা পাইনি, তবে এগুলো কানেক্ট করা গিয়েছে যে তাদের সাথে দীর্ঘ যোগাযোগ তাদের আছে। মাধুরীর বয়স 30 থেকে 35 হবে আনুমানিক। তার যে দুজনের মৃত্যুতে বিষক্রিয়া হয়েছে, এইটা নিশ্চিত হওয়া গেছে কিভাবে? এটা এখন পর্যন্ত যেটা হলো কি, আমরা তো বিধান বলেছে তাদেরকে বিষপান করিয়েছে, কিন্তু এইটা তো আমরা তো একটা ওই যে ভিসেরা স্যাম্পল আমরা সংগ্রহ করেছি। সুরতহাল রিপোর্টে তো বিষক্রিয়ার বিষয়টা আসে না, আমরা ভিসেরা স্যাম্পল সংগ্রহ করেছি, ওইটার রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হতে পারবো আর কি। এখন পর্যন্ত সে যে কোর্টে স্বীকারোক্তি এবং আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, ওই স্বীকারোক্তিতে বোঝা যাচ্ছে সে বিষপান করিয়েছে তাকে।